হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে মৎস্য চ্যাপ্টার আছে সেই মৎস্য চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পিলেজিক ও দেড়মাসাল মাছের মধ্যে পার্থক্য। মাছ তো অনেক ধরনের হয়, তো তোমরা পিলেজিক মাছ কাকে বলে এবং দেড়মাসাল মাছ কাকে বলে, 2 মার্কেরও আসতে পারে, আবার পার্থক্য আসতে পারে। তো দেড়মাসাল মানে ডিপ, এটা মনে রাখবা। আর পিলেজিক মানে হচ্ছে দেড়মাসাল মাছ মানে হচ্ছে ডিপে যাওয়া থাকবে, মানে সমুদ্রে অনেক গভীরে থাকবে। আর পিলেজিক মাছ কি হবে, সমুদ্রের ওপরের অংশে থাকবে। তাহলে যে সমস্ত সামুদ্রিক মাছ সমুদ্রের ওপরের অংশে থাকবে অর্থাৎ উষ্ণ জলে বিচরণ করবে তাকে বলা হচ্ছে পিলেজিক মাছ। আর যে সমস্ত মাছ সমুদ্রে অনেক গভীরে অর্থাৎ শীতল জলে অবস্থান করবে তাকে বলা হচ্ছে দেড়মাসাল মাছ। পিলেজিক মাছগুলো কি হয়, ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়। তাহলে পিলেজিক মাছগুলো কি হচ্ছে, এই ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে। আর এরা কি হচ্ছে, একা একা ঘুরে বেড়ায়। দেড়মাসাল মাছগুলো যেহেতু এরা কি হচ্ছে, একা একা ঘুরে বেড়ায়। পিলেজিক মাছ আকারে ছোট, প্রায় 40 সেন্টিমিটার মতো হয়। আর দেড়মাসাল মাছ আকারে অনেকটা কিন্তু বড়, 3 থেকে 4 মিটার পর্যন্ত হয়ে থাকে। পিলেজিক মাছ যেহেতু জলের উপরে থাকছে তাই আমরা ওদেরকে ভাসা জাল দিয়ে ধরছি। কি জাল দিয়ে ধরছি? ভাসা জাল দিয়ে ওদেরকে ধরছি। আর এদেরকে কি করছি, এরা অনেক যেহেতু জলের নিচে থাকছে, সমুদ্রের জলের নিচে, তাই এদেরকে টানা জাল দিয়ে ধরা হচ্ছে। পিলেজিক মাছ মাছ খুব সুস্বাদু, আর এরা অতটা সুস্বাদু নয়। পিলেজিক মাছের উদাহরণ হচ্ছে হেরিং, সার্ডিন, পিলসার্ড। আর আমাদের দেড়মাসাল মাছের উদাহরণ হচ্ছে কড, হ্যাডক, টুনা। তাহলে আমরা কি পার্থক্য পেলাম? পিলেজিক মাছ হচ্ছে সমুদ্রের জলের উপরের অংশে উষ্ণ স্রোতে বাস করছে, আর দেড়মাসাল মাছ সমুদ্রের গভীরে শীতল জলে বাস করছে। পিলেজিক মাছ ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, দেড়মাসাল মাছ একা একা ঘুরে বেড়ায়। পিলেজিক মাছ আকারে ছোট, 40 সেন্টিমিটার হয়, আর দেড়মাসাল মাছ আকারে বড়, 3 থেকে 4 মিটার হয়। পিলেজিক মাছকে ধরা হয় ভাসা জালে, আর দেড়মাসাল মাছকে ধরা হয় টানা জালে। পিলেজিক মাছ সুস্বাদু, আর দেড়মাসাল মাছ অতটা সুস্বাদু নয়। উদাহরণটা তো আমরা দিলাম। এইবার তোমাদের আরেকটা আছে মাছের পার্থক্য, সেটা হচ্ছে অ্যানাড্রোমাস মাছ কি আর ক্যাটাড্রোমাস মাছ কি। এটা তোমাদের উল্টো পাল্টা হয়ে যায়। দেখো, অ্যানাড্রোমাস মাছ কাকে বলে? যেসব মাছ সমুদ্রের উপকূলের নোনা জলে বসবাস করছে কিন্তু ডিম পাড়ার সময় ওরা মিষ্টি জলে আসছে, তাকে বলা হচ্ছে আমাদের অ্যানাড্রোমাস মাছ। যেমন ইলিশ মাছ। তা যে সকল মাছ বছরের অধিকাংশ সময় সমুদ্রের উপকূলে লবণাক্ত জলে সমুদ্রে বসবাস করছে, ডিম পাড়ার সময় কেবলমাত্র মিষ্টি জলে আসছে, তাকে বলা হচ্ছে আমাদের অ্যানাড্রোমাস মাছ, যেমন ইলিশ। আর যে সমস্ত মাছ কিছুটা সময় স্বাদু জলে থাকে কিন্তু ডিম পাড়ার সময় কি হচ্ছে, সমুদ্রের নোনা জলে আসছে, তাকে বলা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ। ঠিক উল্টোটা। তাহলে কি হচ্ছে, যে সমস্ত মাছ সারা বছরই কি হচ্ছে, স্বাদু জলে থাকছে কিন্তু ডিম পাড়ার সময় সমুদ্রের নোনা জলে এসে হাজির, তাকে বলা হচ্ছে ক্যাটাড্রোমাস মাছ, মানে ইল মাছ। তাহলে অ্যানাড্রোমাস মাছ মানে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কি হয়, আমরা জানি ইলিশ মাছ হচ্ছে কিন্তু সমুদ্রের লবণাক্ত মাছ। তো এরা সারা বছরই লবণের জলে বাস করছে, শুধুমাত্র ডিম পাড়ার সময় মিষ্টি জলে আসছে। আর ক্যাটাড্রোমাস মাছ কি হচ্ছে, ও বছরের বেশিরভাগ অংশটা স্বাদু জলে থাকছে, ডিম পাড়ার সময় লবণাক্ত সমুদ্রের জলে আসছে, একে বলা যায় ক্যাটাড্রোমাস মাছ, যেমন ইলিশ। তাহলে এটা হলো সরি, এটা হলো ইলিশ, এটা হলো ইল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে মাছ ধরার পদ্ধতিগুলো কি কি। তো বর্তমানে আমাদের মাছ ধরার দুটো পদ্ধতি, একটা যান্ত্রিক পদ্ধতি, একটা হচ্ছে জিপিএস পদ্ধতি। তো যান্ত্রিক পদ্ধতিগুলো কি আছে? প্রথমে হচ্ছে আমাদের ভাসা জাল। তাহলে মাছ ধরার যে পদ্ধতি, আমাদের সামুদ্রিক মাছ, এখানে তো প্রচুর মাছ, সামুদ্রিক মাছগুলো ধরার 4টে বিশেষ পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ভাসা জাল। ভাসা জাল দিয়ে আমরা কি করি, যেহেতু সমুদ্রের উপরে যে সমস্ত মাছগুলো থাকছে, যেমন পিলেজিক মাছ, এই পিলেজিক মাছগুলো কিন্তু আমরা ভাসা জাল দিয়ে ধরছি। আর সমুদ্রের গভীরে যে মাছগুলো থাকছে সেগুলোকে কিন্তু আমরা টানা জাল দিয়ে ধরছি। এছাড়া বড় বড় বড়শি পদ্ধতি আছে, বংশী গুলো। তাহলে বংশী পদ্ধতি বা বড়শি পদ্ধতি, বড় বড় বড়শির মধ্যে মাছের খাবার দিয়ে সেই মাছগুলো ধরা হচ্ছে। আর একটা লাস্ট যেটা পদ্ধতি, সেটা হচ্ছে বেড়া জাল পদ্ধতি। এই হলো ব্যাপার। আমাদের একটা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে যে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণগুলো কি কি। তোমরা এই পাশাপাশি দেখে রাখবে সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণ কি কি। তো সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার দুটো কারণ রয়েছে। সামুদ্রিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার দুটো কারণ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে অর্থনৈতিক কারণ। প্রাকৃতিক কারণে কি আসবে আমাদের? প্রথমে আসবে অগভীর মহীসোপান। অগভীর মহীসোপান
সোপান। 2 নম্বরে কি আসবে? প্লাঙ্কটনের প্রাচুর্য। প্লাঙ্কটনের প্লাঙ্কটন প্লাঙ্কটন। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের উষ্ণ ও শীতল জলের মিলন স্থান। শীতল জলের মিলন। 4 নম্বর কি? মগ্নচড়া। তো এই যে অগভীর মহীসোপান, দেখো আমরা জানি সমুদ্র উপকূল থেকে 200 মিটার এলাকা পর্যন্ত হচ্ছে আমাদের এই এলাকাটা হচ্ছে মহীসোপান। এই যে আমাদের সমুদ্র, এই এলাকাটা হচ্ছে আমাদের কি? মহীসোপান। তো মহীসোপান জিনিসটা কি? মহীসোপান হচ্ছে সমুদ্র উপকূল থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত থাকছে। এখানে সূর্যালোক সহজে প্রবেশ করতে পারে। এর ফলে জলটা কিন্তু স্বাভাবিক উষ্ণ থাকে এবং এখানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়। আর প্লাঙ্কটন হচ্ছে মাছের প্রধান খাদ্য। আমরা জানি প্লাঙ্কটন কাকে বলে? সমুদ্রে ভাসমান অতি সূক্ষ্ম প্রাণীগুলোকে প্লাঙ্কটন বলা হয়। এই প্লাঙ্কটন 2 প্রকার, ফাইটোপ্লাঙ্কটন আর জুপ্লাঙ্কটন। তাহলে অগভীর মহীসোপান হতে হবে প্রথম কন্ডিশন। যেখানে আমাদের বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠেছে, সেখানে প্রথম কন্ডিশন অগভীর মহীসোপান। 2 নম্বরে প্লাঙ্কটন। প্লাঙ্কটন হচ্ছে মাছের প্রিয় খাদ্য। তো মাছ কিন্তু প্রচুর পরিমাণে প্লাঙ্কটন খায়। উষ্ণ ও শীতল জলের মিলনস্থল। তাহলে উষ্ণ ও শীতল জলের মিলন যেখানে হবে, তখন কি হচ্ছে? শীতল শীতল স্রোতের সঙ্গে বয়ে আসা যে হিমশৈলগুলো, সেই হিমশৈলগুলো উষ্ণ স্রোতের সংস্পর্শে এসে গলে যাবে এবং তার সঙ্গে যে রুড়ি কাকর বালি পাথরগুলো, সেগুলো কি হয়? বছরের পর বছর থিতিয়ে আমাদের এই সমুদ্র বক্ষে মগ্নচোরা সৃষ্টি করে। আর এই মগ্নচোরা যেহেতু সমুদ্র তল থেকে অনেকটা উঁচুতে অবস্থান করছে, এখানে সূর্যালোক খুব সহজে প্রবেশ করছে, তাই এখানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটনের সমাবেশ হয়। যেমন জ্ঞান ব্যাং, ডকাস ব্যাং, এগুলো হচ্ছে আমাদের বাণিজ্যিক মৎস্য ক্ষেত্রের মোস্ট পপুলার উদাহরণ। তাহলে 4টে কারণ পেলাম আমরা, প্রাকৃতিক কারণ। তারপর হচ্ছে উষ্ণ স্রোত, এই উষ্ণতা। মাছের উষ্ণতার জন্য দরকার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 থেকে 25। 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেখানে থাকবে, সেখানে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে উঠবে। এইগুলো হলো আমাদের প্রাকৃতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে কি থাকবে? অর্থনৈতিক কারণের মধ্যে আমাদের থাকবে তোমার সুলভ শ্রমিক, সুলভ ও দক্ষ শ্রমিক। হ্যাঁ, তা আমরা জানি যে যেহেতু এটা উন্নত প্রযুক্তি, জিপিএস, এগুলো জিআইএস, এগুলো ব্যবহার করার মাধ্যমে প্রযুক্তিবিদ্যা দিয়ে মাছ ধরতে হবে। কারণ সমুদ্রে তো প্রচুর মাছ, কোন জায়গায় মাছটা অবস্থান করছে সেটা আমরা জিপিএস পদ্ধতিতে মাছের নির্বাচন করবো, সেই জায়গাটা আমরা জালটা ফেলবো। 2 নম্বর হচ্ছে মূলধন। যে এই যে আমাদের নৌকা, আমরা নদীতে সাধারণত নৌকাতে মাছ ধরি, ওখানে বড় বড় জাহাজ ট্রলারের সাহায্যে মাছ ধরা হয়। এছাড়া মূলধন, হ্যাঁ, এই সেই কারণগুলো, মূলধন, পরিবহন, হিমঘরের অবস্থান। হিম হচ্ছে মেন, যে আমরা সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মাছ পাই, কিন্তু সেই মাছগুলোকে যদি আমরা সংরক্ষণ করার ব্যবস্থা না করতে পারি, কিন্তু মাছ কিন্তু পচে যাবে। তার জন্য হিমঘরের অবস্থান থাকতে হবে। 4টে অর্থনৈতিক কারণ, একটা হচ্ছে সুলভ ও দক্ষ শ্রমিক, প্রযুক্তিবিদ্যা, হিমঘরের অবস্থান। ওদিকে প্রাকৃতিক কারণ হচ্ছে আমাদের 4টে: অগভীর মহীসোপান, প্লাঙ্কটন, উষ্ণ ও শীতল জলের মিলন, মগ্নচোরা, উষ্ণতা। এই 7-8টা কারণ যদি আসে, তাহলে আমরা পরীক্ষায় কিন্তু অনায়াসে বাণিজ্যিক মৎস্য ক্ষেত্র গড়ে ওঠার কারণ লিখতে পারি। সে প্রশান্ত মহাসাগরী হোক, ভারত মহাসাগরী হোক, আটলান্টিক মহাসাগরী হোক, একই কিন্তু কারণ। মৎস্য চাষ গড়ে ওঠার প্রাকৃতিক মেন কারণ, অর্থনৈতিক মেন, এই দুটো কারণ। তো এই হলো মৎস্য চ্যাপ্টারের প্রশ্ন, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা লাইক করবে, অল বাটনটা প্রেস করবে, আই বেল কনে। তোমাদের আগ্রহ কিন্তু আমার আগ্রহকে বাড়াবে। তোমরা যদি লাইক না করো, ভিডিওটা শেয়ার না করো, সাবস্ক্রাইব যদি না করো, কিন্তু আমার কিন্তু পড়াতে আগ্রহ আসবে না। তো সুতরাং তোমাদের সবাইকে বলা হচ্ছে, তোমরা আমার এই ভিডিওটাকে আরো ছড়িয়ে দাও, শেয়ার করো। হ্যাঁ, এই বলে আজকে শেষ করছি।